স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে। আপনাদের সাথে আছি আমি কানিজ লাবণী। ফুট ওভারব্রিজের অভাবে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীর মেরুল বাড্ডা এলাকার মানুষকে। ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে গিয়ে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে মেরুল বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, ফুট ওভারব্রিজ নিয়ে কি বলছেন এখানকার মানুষ? আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। লাবণী, আমি রয়েছি রাজধানীর অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 21 এবং 37 নম্বর ওয়ার্ডের যেই মেরুল বাড্ডা যেই প্রধান সড়ক, সেই প্রধান সড়কে, এবং যেটি বলছিলেন যে এখানে যারা সাধারণ মানুষ রয়েছে অর্থাৎ রামপুরা ফুটওভার ব্রিজ থেকে শুরু করে মেরুল বাড্ডা মধ্যবাড্ডা যে ইউলুপটি রয়েছে, সেই ইউলুপের মাঝামাঝি যে মেরুল বাড্ডা, সেই মেরুল বাড্ডার এই এখানে যে উভয় পাশে যারা বাসিন্দা রয়েছে এবং একই সাথে যারা আসলে পথচারী রয়েছে, তাদের চলাচলের বা তাদের রাস্তা পারাপারের জন্য কিন্তু এখানে তারা যেই রাস্তার যেই ঝুঁকি নিয়ে পারাপার, সেই পারাপারের কাজটি কিন্তু তারা নিয়মিত করে আসছে। এখানে তাদের একটি দীর্ঘদিনের দাবি, যেটি হলো যে এখানে যেটি ফুটওভার ব্রিজের, এবং আপনি দেখছেন যে এখানে যে মেরুল বাড্ডা একটি প্রধান সড়ক, যেটি ব্যস্ততম রাজধানীর যে ব্যস্ততম সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোর মধ্যে কিন্তু এই একটি রাস্তা, যে রাস্তাটি সরাসরি মালিবাগ, রামপুরা এবং মেরুল বাড্ডা মধ্যবাড্ডা হয়ে প্রগতি সরণি হয়ে এটি উত্তরা দিয়ে গিয়েছে, এবং একই সাথে যে রাস্তাটির প্রতিদিন কিন্তু হাজার হাজার বিভিন্ন গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি কিন্তু চলাচল করে থাকে, এবং এর উভয় পাশে যে জনগুরুত্বপূর্ণ, যদি আমি আপনাকে বলি, যারা আসলে দর্শক তারা আপনারা দেখছেন এবং যারা সাধারণ ভুক্তভোগী তারা জানেন যে এখানে দুই পাশে যে আবাসিক এলাকা রয়েছে, বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার হাতের ডান পাশে রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের একটি প্রকল্প, ডিআইটি প্রজেক্ট, এবং আমার ঠিক হাতের বাম পাশে অর্থাৎ 37 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে, সেই ওয়ার্ডে কিন্তু একটি বেশ বড় একটি আবাসিক এলাকা, এবং এখানে যেই বিষয়টি আমি আগেও বলছিলাম যে আসলে যে সাধারণ যারা মানুষ রয়েছে, যারা ভুক্তভোগী রয়েছে, তারা কিন্তু এখানে ঝুঁকি নিয়ে যে রাস্তা পারাপার, সে পারাপার করতে গিয়ে তারা কিন্তু প্রতিদিনই কিন্তু তারা একটি ঝুঁকির মধ্যে পড়ছে, যেমন দুর্ঘটনাও কিন্তু মাঝে মধ্যে কিন্তু ঘটছে। এরকম কিন্তু অভিযোগ কিন্তু অহরহ কিন্তু রয়েছে, এবং আপনি দেখছেন যে এখানে যেই সিটি কর্পোরেশন বা এখানে যে আমরা রাজধানীর যেই বিভিন্ন সড়কগুলোতে যে ট্রাফিক সাইন দেওয়ার যে বিভিন্ন রকমের সিটি কর্পোরেশনের যে কিছু নিয়ম রয়েছে, আমরা অনেক সড়কে কিন্তু ট্রাফিক সাইন, রাস্তায় যে ট্রাফিক সাইন থাকে, সেই ট্রাফিক সাইন কিন্তু এখানে কিন্তু নেই। এখানে কিন্তু সিটি কর্পোরেশনের একটি সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে রাস্তা পথচারী পারাপার। ঠিক যে জায়গাটা দিয়ে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ রাস্তা পার হচ্ছে, তারা কিন্তু এই জায়গায় পথচারী পারাপার ঠিকই এখানে উল্লেখ আছে, কিন্তু রাস্তায় যেই সিটি কর্পোরেশন যে সাইন দেওয়া, অর্থাৎ আমরা যেই মার্কিং করে দেওয়া রাস্তার বরাবরে যে এখান দিয়ে মানুষ পারাপার করবে, এবং এই সাইন দেখে বিভিন্ন পরিবহন তাদের যে যানবাহনগুলো স্লোভাবে তারা আস্তে আস্তে এখানে তারা এই জায়গাটি পার হবে, সেই ব্যবস্থা কিন্তু নেই। অর্থাৎ এই যে এখানে যে আসলে যে এখানে একটা রাস্তা পারাপারের জন্য নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা যে একটি পরিবহনের মালিক, একটা পরিবহনের চালক বা পরিবহনের সংশ্লিষ্ট যিনি চালক, তিনি একদিকে যেমন বুঝতেছে না, তাই একই সাথে কিন্তু যারা পথচারী তারাও কিন্তু আসলে না বুঝার কারণে কিন্তু তারা কিন্তু এই ঝুঁকি নিয়ে চলতে গিয়ে কিন্তু চরম ভোগান্তির সাথেও কিন্তু দুর্ভোগের মধ্যে পড়ছে। তো এই নিয়ে সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ রয়েছে, যারা পথচারী রয়েছে, তাদের একটি দাবি যে এখানের জন্য একটি ফুটওভার ব্রিজের ব্যবস্থা করা হয়। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। ধন্যবাদ বিপ্লব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মেরুল বাড্ডা এলাকায় ফুট ওভার ব্রিজের অভাবে মানুষ যেই ভোগান্তি পোহাচ্ছে তার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শহীদ জায়া মুস্তারি শফির মরদেহ রাখা হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ? সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন।
আপনি জানেন যে ৭১-এর শব্দ শরিক বীর মুক্তিযোদ্ধা মোস্তারি শফির কিন্তু আসলে মরদেহ চট্টগ্রামের শহীদ মিনারে কিন্তু রাখা হয়েছে। একটু আগে আমরা দেখেছি গার্ড অফ অনার এর পর কিন্তু যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাও কিন্তু শেষ করতে যাচ্ছে। এর পরপরই কিন্তু আসলে এই জায়গা থেকে কিন্তু আসলে তার মরদেহ জানাজার জন্য কিন্তু নিয়ে যাওয়া হবে কিন্তু জমিতুল ফালা ময়দানে। এরপরে কিন্তু আসলে চৈতন্য গলি যে কবরস্থান আছে সেখানে কিন্তু তাকে সেখানে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলতে চাচ্ছি, একেবারে মোস্তারি শফিকে আপনারা কাছে থেকে দেখেছেন, একটু যদি বলেন। বেগম মুস্তারি শফির এই মহাপ্রয়াণ নিঃসন্দেহে আমাদের একটা শূন্যতা তৈরি করবে। আমাদের যে কোনো কুপমণ্ডকতা বিরোধী, অন্ধকার বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী এবং জনগণের বঞ্চনার বিপক্ষে একটা লড়াকি সৈনিক তিনি ছিলেন। আমরা সবসময় ওনার দ্বারা উদ্দীপ্ত হয়েছি, ওনার দ্বারা আমরা অনুপ্রেরণা পেয়েছি এবং রাজপথে আন্দোলনের সংগ্রামে ওনার শারীরিক কোনো অসুস্থতা, দুর্বলতা ওনাকে কখনো ঠেকিয়ে রাখতে পারেনি। কাজে সেই দিক থেকে যেমনি একটা শূন্যতা তৈরি হচ্ছে, আবার মনে করি ওনার জীবন সংগ্রামে যদি তাকাই তাহলে এই জীবন সংগ্রাম আমাদেরকে ধ্রুবতারার মতো পথ দেখাবে। আগামী দিনেও আমরা এই কুপমণ্ডকতা বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী এবং মহান মুক্তিযুদ্ধের অর্জনগুলিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখার জন্য, সোনার বাংলা গড়ার জন্য উনি অনুপ্রেরণা হিসাবে আমাদের সাথে থাকবেন। নতুন প্রজন্মরা যেন তাকে চিনে, তাকে যেন স্মরণ রাখে, কি করা দরকার বলে মনে করেন? নতুন প্রজন্ম স্মরণ রাখার জন্য আমাদের যেমন তাকে স্মরণ রাখতে হবে, তেমনি রাষ্ট্র তার বিষয়গুলি তুলে ধরতে হবে। ওনার অনেকগুলি বই আছে এবং ওনার জীবদ্দশায় বেশ কিছু ডকুমেন্টারি তৈরি করা হয়েছে এবং এই জিনিসগুলি যদি জনমানুষের কাছে তুলে ধরা হয়, এবং আমার মনে হয় নতুন প্রজন্ম আবারও তার দ্বারা তার জীবনের যে সংগ্রামের ধারা, এই ধারায় অনুপ্রাণিত হবে। এবং এই ধরনের আরও কিছু মানুষ যদি আমরা তৈরি করতে পারি ওনার জীবনধারা অনুসরণ করে, তাহলে বাঙালির জাতিসত্তা উপকৃত হবে। সকাল থেকে কিন্তু তার মরদেহ আমরা দেখছি কিন্তু আসলে শহীদ মিনারের সামনে কিন্তু রাখা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার আর মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, একেবারে কাছে থেকে আপনারা দেখেছেন। মুস্তারি শফি একজন নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী, বাঙালি জাতীয় সত্তায় বিশ্বাসী, সকল প্রকার স্বৈরাচারী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে উনি তার সারা জীবন লড়াই করেছেন। লড়াই করতে গিয়ে মহান মুক্তিযুদ্ধে তার স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন। এরপরও তিনি একটা মিনিটের জন্য থেমে থাকেননি। তিনি লড়াই করে তার জীবনটাকে তিনি গড়েছেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। আজকের এই দিনে উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। কোনো মানুষই চিরস্থায়ী না, চলে যেতে হবে, কিন্তু চলে যাওয়ার মধ্য দিয়ে উনি যেটা রেখে গেছেন সেটাকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রজন্ম যদি তার রেখে যাওয়া স্মৃতি এবং সবকিছু আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ আপনাকে। লাউডে আপনি বুঝতে পেরেছেন যে মরদেহ কিন্তু একটু পরে কিন্তু আমরা দেখছি একেবারে আনুষ্ঠানিকতা শেষ এই জায়গায়, কিন্তু একটু পরে কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হবে কিন্তু আসলে জমিতুল ফালা ময়দানে। সেখানে কিন্তু জানাজার পর কিন্তু চৈতন্য গলিতে তাকে কিন্তু আসলে সেখানে কিন্তু আসলে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। ধন্যবাদ জয়। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চতুর্থ দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, চতুর্থ দফা ভোটের প্রচারণা শেষ হচ্ছে কাল। প্রচারণা আসলে কতটা জমে উঠেছে, এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। লাবণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লার 3টি উপজেলার 26টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ইতিমধ্যে জমজমাট প্রচারণা চলছে এবং আমরা দেখেছি যে আসলে এই 3টি উপজেলার চেয়ারম্যান প্রার্থী এবং মেম্বার প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে সকাল থেকে কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং তারা কিন্তু আসলে প্রতিটি ওয়ার্ডের ভোটারদের কাছে তারা যাচ্ছেন এবং বলা যেতে পারে আসলে প্রার্থী এবং সমর্থক তারা কিন্তু মাঠে কিন্তু ভোটের জন্য কিন্তু প্রতিদিনই ভোটারদের বাড়ি ঘরে যাচ্ছেন এবং তারা ব্যস্ত সময় পার করছেন এবং সবকিছু বলা যেতে পারে যে কুমিল্লার যে 26টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সেখানে কিন্তু আসলে জমজমাট প্রচারণা চলছেন এবং তারা এই বিভিন্ন এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং
তারা বলছেন যে আসলে মানুষের সুখ দুঃখে পাশে থাকবেন এবং প্রার্থীরা ভোটারদের কাছ থেকে দেওয়া চাচ্ছেন। তো আমার সামনে একজন চেয়ারম্যান প্রার্থী আছেন, 1 নং কাশীনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রার্থী হয়েছেন, তিনি বাংলাদেশ মনোনীত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং বিজয় হওয়ার কতটুকু আশাবাদ করছেন? ধন্যবাদ। আমি নিউজ 24-কে অধিক ধন্যবাদ জানাই। আমি আপনাদের বলতে চাই, আমি গত 5টি বছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম। আমি ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ আমি বিগত 5টি বছর আমাদের প্রিয় নেতা 14 গ্রামের সাবেক সফল রেলমন্ত্রী জনাব মুজিবুল হক মুজিবের নেতৃত্বে এই কাশীনগর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি। সেজন্য আমি যত জায়গায় যাচ্ছি আমি মানুষের দারুণ সাড়া পাচ্ছি। আশা করি আগামী 26 তারিখ এই কাশীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাশীনগর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা তাদের পছন্দের প্রার্থী নৌকা মার্কাকে তারা বিজয়ী করবেন, এটা আমার বিশ্বাস। কাশীনগর মানুষ উন্নয়নের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, আমাদের প্রিয়তা জনাব মুজিবুল হক মুজিবের পক্ষে। অবশ্যই তারা আগামী 26 তারিখ নৌকা মার্কাকে বিজয়ী করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন গ্রাম হবে শহর, সেকে সম্পূর্ণ বাস্তবায়ন। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা? অবশ্যই আমি আশঙ্কা করি। আমি চাই এখানে নিরপেক্ষ ভোট হোক, কিন্তু এখানে যে স্বতন্ত্র প্রার্থী তারা বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে। আমি বর্তমানে যেখানে আছি সাতবাড়িয়া দাতামাতে, এখানে আমার পোস্টারগুলা ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আমাদের কর্মীদেরকে মারধর করছে, একটা ভীতিবোধ অবস্থা সৃষ্টি করছে। বিদ্রোহী প্রার্থী চশমামতিকে প্রার্থী আলা শহীদুল হক শাহীন, উনি একজন বিদ্রোহিত মানুষ। উনি আমাদের এই নৌকা মার্কা যাতে কোনো মানুষ কেন্দ্রে না আসতে পারে, এই দাতামা কেন্দ্রে না আসতে পারে। আপনি শুনছিলেন যে আসলে এখানে যারা প্রার্থী রয়েছেন তারা কিছুটা অভিযোগ করছেন এবং তারা দাবি করছেন যে আসলে আগামী 26 তারিখের নির্বাচন যেন একটি নিরপেক্ষ নির্বাচন হয়, সেটাই চাচ্ছেন। তাহলে কিন্তু আসলে যারা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে এবং তারা বলছেন যে ভোটাররা যদি সঠিক ভোট দিতে পারেন তাহলে তারা বিপুল ভোটে বিজয় হতে পারেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। লাবণী, ধন্যবাদ বাবু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুমিল্লা থেকে 4র্থ দফা ইউপি নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আজ থেকে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ বগুড়া সহ 6টি জেলাতে সমাবেশ করছে দলটি। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, বিএনপির এই সমাবেশ থেকে আসলে কি কি দাবি উঠে এসেছে, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। শহরের নবাববাড়ি কার্যালয়ের সামনে এই সমাবেশ চলমান রয়েছে এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য এলারুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছেন। সেই নেতাকর্মীরা তারা সবাই বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানাচ্ছেন এবং আমরা কথা বলবো এই সমাবেশ সম্পর্কে জেলা বিএনপির আহ্বায়ক এবং বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাসার সাথে। তিনি জানাবেন যে তারা কি দাবি জানাচ্ছেন। ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের বারবার 3বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে মিথ্যা মামলায় কারাগারে আবদ্ধ হওয়ার পর থেকে তিনি আজকে অসুস্থ হয়ে পড়েছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না, আজকে তিনি মৃত্যুর সাথে বাঁধা লড়ছেন। আজকে তার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে আজকে সারা বাংলাদেশে যে কেন্দ্রীয় কর্মসূচি দেওয়া হয়েছে সেই কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকে বগুড়ায় এই সময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকে বিক্ষোভ সমাবেশে হাজার হাজার জনতা উপস্থিত হয়ে প্রমাণ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এখনো ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি চায়, তার চিকিৎসার জন্য সুচিকিৎসার জন্য বিদেশে তাকে ফেরত পাঠানোর আজকে দাবি জনদাবিতে পরিণত হয়েছে। ইনশাল্লাহ এই জনদাবির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসবো এবং ইনশাল্লাহ তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। উনি জানালেন যে দাবি জানাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং
সাবেক ছাত্র নেতা মেহমান ইসলাম স্বাধীন রয়েছেন, এখানে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ রয়েছেন এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন এবং এখানে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন। শহর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এই সমাবেশে যোগদানের জন্য আসেন। কিছুক্ষণের মধ্যে এই সমাবেশে এসে উপস্থিত হবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এখানে প্রধান বক্তা হিসেবে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু রয়েছেন এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানাচ্ছেন এবং বেগম খালেদা জিয়াকে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন। অন্যথায় তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন এবং যে কর্মসূচির মাধ্যমে তারা দাবি আদায়ের জন্য রাজপথে নামবেন। আজকে কিন্তু এই কর্মসূচি সফল করার জন্য বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় তারা কর্মসূচি পালন করেছে, বিভিন্ন উপজেলায় তারা প্রস্তুতি সভা করেছে। সেই সভার মাধ্যমে এই সমাবেশটাকে সফল করার আহ্বান জানানো হয়েছে। বগুড়া সদর শহরের এই নবাববাড়ি সড়কের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল। আমরা একটু কথা বলতে চাই বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্ররা এবার ইসলাম স্বাধীনের সাথে। আপনাদের নেতারা কখন আসবে? আমাদের নেতারা 2-3 মিনিট চলে আসবে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় থাকবে প্রধান অতিথি হিসেবে, উপস্থিত থাকবেন ছাত্র দলের সভাপতি, তারপর রুহুল কবির এসবি ভাই। সাভারের বংশী নদী অবৈধ দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পরিবেশ অধিদপ্তর আসলে কি ধরনের উচ্ছেদ অভিযান চালাচ্ছে, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। লাবণ্য, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের বংশী নদীর নয়ার হাটে। সেখানে কিন্তু অবৈধ দোকানপাট এবং যে বহুতল ভবন সেগুলো কিন্তু উচ্ছেদ করতে কিন্তু পরিবেশ অধিদপ্তর এসেছে এবং তারা কিন্তু এখন সমস্ত ডিমার্কেশন করছে। এই মুহূর্তে আমরা একটু দেখাতে চাচ্ছি যে পরিবেশ অধিদপ্তর কিন্তু এই যে বংশী নদীর অবৈধ যেসব দূষণ দখল এবং নদী দখল করে যারা অবৈধভাবে যেসব ভবন বা বিল্ডিং বা যেই কোনো কিছু তারা করছে সেগুলো কিন্তু উচ্ছেদ করতে, অর্থাৎ আপনারা দেখছেন যে নদীর পাড়ে যেসব দোকানপাট সেগুলো কিন্তু আপনারা দেখছেন যে তারা উচ্ছেদ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং উচ্ছেদ করতে কিন্তু আপনারা দেখছেন যে পরিবেশ অধিদপ্তর কিন্তু এসেছে এবং তারা কিন্তু সকাল থেকেই তারা এসে এবং ডিমার্কেশন করছে এবং তারা কিন্তু যে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান কিন্তু কার্যক্রমটা আসলে শুরু করেছে এবং তারা দেখছে যে এই যে নদীর যে অবৈধ যেসব ভূমিদস্যু যারা দখল করেছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান উচ্ছেদ করতে যে 65 জনের যে ভূমিদস্যুদের তালিকা করা হয়েছে সেই তালিকা ধরেই কিন্তু পরিবেশ অধিদপ্তর এই উচ্ছেদ অভিযান শুরু করছে এবং এরই মধ্যে কিন্তু আসলে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে কিন্তু আজকে সারাদিনই চলবে এবং বলছে যত বড় দখলদারি হোক এবং পরিবেশ যারা দখল মানে দূষণ করছে, নদী দূষণ করছে, তাদের বিরুদ্ধে আসলে তারা ব্যবস্থা নেবে এবং আপনি দেখছেন যে মিল কারখানার পানিতে কিন্তু যে নদী দূষিত হয়ে গেছে সেই দূষণ এবং দখল দুটো মিলেই কিন্তু এখন তারা মূলত অভিযান চালাচ্ছে এবং উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে কিন্তু আসলে সারাদিনই চলবে এবং সেখানে কিন্তু যে বিভিন্ন লোকজন বা তারা এসেছেন আপিল করার জন্য কিন্তু সুযোগ চাচ্ছে এবং পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা তারা বলছে যে দখল দূষণ রোধ করতে কিন্তু পরিবেশের বিকল্প নেই এবং সেই কারণেই তাদের এই রুটিং এবং সেই কাজটি তারা করছে। এই ছিল আমার কাছে সাভারের নয়ার হাট থেকে নদী দখল এবং দূষণের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে লাবণ্য। ধন্যবাদ নাজমুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভারের বংশী নদী অবৈধ দখলমুক্ত করতে আসলে যে অভিযান চলছে তার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ লাইভে, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।